মুখের কথা এমন, আমি এক টানা বলে যাব। আমার ভাষার মধ্যে, প্রত্যেকটা ভাষার মধ্যে লালিত্য থাকবে, গরিমা থাকবে, অন্তত এমন কিছু থাকবে না যার একজনকে মৃত্যুর মুখে ঠেলে দিবি তোরা। কত লোককে মৃত্যুর পথে ঠেলেছিস, কত লোককে এমন ভাবে অপমান করেছিস যারা নিতে পারেনি রাতের পর রাত। আমার কাজটা দেখার পরেও আনদেখা করে যাচ্ছিস, বুঝতে পারছিস না যে সত্যি এই মেয়েটা কাজ করে কি করে না? এখনো পর্যন্ত বুঝতে পারলি না ভাঙাটিনের বাবা 200টা ভিডিও কি করে চলে গেল? এখনো পর্যন্ত বুঝতে পারছিস না ভাঙাটিনের বাবা কেন এখনো পর্যন্ত তার ডিউটি আওয়ার্সে ভিডিও বানাতে পারছে না? কেন ভাঙাটিনের বাবা তার কলিগসদেরকে দেখাতে পারছে না খুব বেশি করে? কেন বুঝতে পারছিস না তার ডিউটি জায়গাও চেঞ্জ হয়ে গেছে? এখনো বুঝতে পারছিস না সাইকো কোথায় গেল? খুঁজে পাচ্ছিস না তোরা? কেন এসে ওয়াইটিতে চিৎকার চিৎকার করতে পারছে না একটা ডাব্লিউবিসিএস অফিসার? কেন বুঝতে পারছিস না একটা চুবেন্দু না কুবেন্দু একটা নিয়ে এসেছিলি একটা, হ্যাঁ, দুর্গন্ধযুক্ত গন্ধযুক্ত একটা, সে নাকি মানবাধিকার কর্মী, দুদিন আগে চলে এসেছিল একটা মরকই, একটা 49 টাকার জন্য এসএমএস এর জন্য চলে এসেছিল ওয়াইটিতে, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল? হুম, ইডিয়েট। এখন বেঁচে আছিস তোরা দুজন আর একটা হিড়িম্বা তিন, দুঃখের চার, গাবলি পাঁচ, এখনো গোনা বাকি আছে। আর বক পিছনে আছিস, সামনে আয়, তোকে তো খুঁজছি। এটা 12 বছরে আমার 12টা কেসও হয়েছিল না। এই 4-5 মাস, এই 4-5 মাসে কত যে মিথ্যে কেস খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কি বুঝলি? 12 বছরে যে কেস হয়নি, টানা 4-5 মাসে তার সমস্ত কেস হয়েছে। সব নাকি মিথ্যা, আমি করিনি কিন্তু। তার ক্লায়েন্টরা যারা তাকে টাকা দিয়েছে, এরকম 47-48টা কেস চারি জায়গা থেকে একের পর এক খেয়েছে, বুঝেছিস তো? তোদের তোদের নাকি সমাজ সেবিকা। আমাকে তোরা বলি সমাজসেবিকা, আমি সমাজসেবিকা নই, আমি প্রফেশনাল লোক। আমি এসেছিলাম ওয়াইটিতে তোদেরকে শিক্ষা দিতে যে আইন নিয়ে ছেলে খেলা করার আগে এই যে নোংরা নোংরা কথা, লোকের বাচ্চার ডিএনএ টেস্ট থেকে শুরু করে মলেস্টেশন করা, তাদের সেক্সুয়াল রিলেশনশিপ নিয়ে কথা বলা, তাদের সাথে তাদের গোপন জিনিসগুলোকে তুলে ধরা, যাকে তাকে যখন তখন নোংরা কথা বলা, তার মধ্যে আরস খানও আজকে বাদ যায়নি। একটা মেয়েকে ধরে, ঠিক তাই, সেও নাকি বিশাল সমাজ সংস্কারক। আরস ছাতা বেটা ভালোবাসি, ইয়ার্কি রোস্টিং ভালোবাসি, কিন্তু কখনো পর্যন্ত, কখনো একটা মেয়ের গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকের ফোনে ফোনে এসছে, সেটাকে সাপোর্ট করাটা কখনোই উচিত নয়। আর যে ছেলেটাকে তুমি সাপোর্ট করছো, ভেবে চিন্তে করো, কারণ আমাদের ইন্ডিয়াতে এটাকে টোটালি ক্রিমিনাল অফেন্স হিসাবে দেখা হয় এবং ওর শাস্তি নিশ্চিত হবে, এটুকু তোমায় বলতে পারি। তাতে মেয়েটা যতই খারাপ হোক না কেন, মেয়েটা যতই অসভ্য হোক না কেন, কিন্তু মেয়েটার গোপন ভিডিও ভাইরাল করাটা, প্রত্যেকের ফোনে ফোনে পাঠানোটা, সেটাও কিন্তু অন্যায়। কিন্তু ওই মেয়েটি কিন্তু নিজে কোন রকম কোন সাইটে গিয়ে নিজের সবকিছু ওপেন করে দিয়ে, এই যে বলছি নেংটি ফুংটিদের, নিজেদের সবকিছু ওপেন করে দেখিয়ে দেয়নি মেয়েটি। তাই বিচারটা দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। নেংটি ফুংটিরা নিজেদের সবকিছু জিনিস ওপেন টু অল করে রেখেছে, এবার কেউ যদি সেটা নিয়ে কথা বলে তখন হয়ে যাচ্ছে তাদের নামে কেস। তারপরে আবার তার কাছ থেকে মানি এক্সটর্ট করেছে। আর এই মেয়েটা কোনো গোপন সাইটে গিয়ে বা এমন কিছু কিছু সাইটে গিয়ে তার সবকিছু ওপেন করে রাখেনি। তার জিনিসটাকে নিয়ে কে ওপেন করেছে? এই আস্ত ইতরটা, এই ইতরটা। তাই সুতরাং বিচার যেন সকলের সমানভাবেই হয়। মেয়েদেরকে জালিল করা, বদনাম করা, যে মেয়েরা নিজে নিজে বদনাম হতে চায় তাদেরকে বদনাম করাটা আমার মনে হয় না কোনো পুরুষই করতে চাইবে। তবুও সেই পুরুষটা কেউ কেউ গলা তুলে কথা বললে পুরুষাধিকার আইনটাও কিন্তু সমান তালে লাগু হয়ে গেছে। ঠিক আছে, এবার বলবে লাইক করো লাইক করো, অনেক সিরিয়াস কথা বলছি তো একটু। পশ্চিমবাংলার বুকে এটাই সমস্যা আমাদের। আজকে সকালে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনার বাড়ির উপরে যখন তখন যে কেউ 144 লাগিয়ে দিতে পারে, কেন বলুন তো? যদি আড়াই রেভিনিউ ইনফরমেশন অফিসার তিনি যদি মনে করেন যখন তখন ভুল রিপোর্ট বিএলআর কাছে সাবমিট করবেন আর বিএলআর এসডিও কে দেবে, আপনার বাড়ির উপরে 144 জারি হয়ে যাবে। তাই আইনটা নিয়ে ছেলে খেলা করা খুব সহজ। আর আইনের পাঠ এমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের এতটাই সহজ সরল হয়ে গেছে, এক্ষেত্রে বিএনএসএস প্রবিধানটাই চলে এসছে। এখানে এভিডেন্স একটা ভীষণ টাফ হয়ে গেছে। তাই তুমি যখন কোনো কেস করবে, করার আগে ওই যে কাকি বলছিলি না, কিছুই হবে না কেসগুলোতে, ওটা দেখবি রে, আমি থাকবো তো, আর তো 7-8 মাস তো দিদি লড়বে, এই দিদিটাই লড়বে কোটে কোটে, যেমন মানবাধিকার কমিশনে লড়ে তেমনি ওখানেও লড়বে। তুই দেখতে পাবি আমাকে, তোরই কোটে আমায় দেখতে পাবি, আর আমার কোটেও তুই দেখতে পাবি, এটাই আমার কাজ, তাই না? তাই আইনের প্রতি যে আস্থা এসেছে তোর, এই যে তুই গেলি একজন অ্যাডভোকেটের কাছে, যার কাছেই যা না কেন, গিয়ে দুটো চারটে মিথ্যা কথা বলবি, দুটো চারটে বলবি আমাকে নিয়ে এই বলছে, আমাকে নিয়ে ওই বলছে, আমাকে নিয়ে সেই বলছে, আইনের সহায়তা নিবি, নিয়ে একটা কেস করবি,
তুই যার নামে করবি সেও তোকে আবার একটা পাল্টা কেস দেবে, খরচা তোর হবেই, তোর চলতে থাকবে। দেখ, সব থেকে বড় লোভ কিসের লোভে তোরা এই ওয়াইটিটা করিস? কিসের লোভে? পয়সা। पैसा ना। तू पैसा पैसा क्यों करती है, पैसे पे क्यों मरती है, बात मुझे बतला दे तू, रब से क्यों नहीं डरती है? आज रब से डरना है ना? आज तू क्या बताया कि भाई गोविंदो ঠাকুর নাকি তোকে বাঁচাবে, তুই নাকি কোনো পাপ করিসনি। আর একমাত্র যত পাপি ওয়াইটিতে, যত পাপি তাপি হচ্ছি আমরা, এই যে আমি হচ্ছি মেন কালপ্রিট, ঠিক তাই? দেখ, কদিনের মধ্যে ওয়াইটিতে এসে দীপ্তি, রিম্পা, ইপসিতা, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, মামনের মনের কথা, সীমা ধরিত্রী, অর্পিতা পিমনি, কত বড় টিম বানিয়েছি না বল। তাছাড়াও আমাদের আছে মিলি দি, লিভিং উইথ মিলি আছে। তারপরে এই যে এত এত ভিউয়ার যারা আমায় সাপোর্ট দিচ্ছে, তার মধ্যে তোদেরকে একটা বলতে ভুলে গেছি রে। এই কদিনের মধ্যে একটা ছোট্ট রান্নাঘাটে গিয়ে না, ওই যেদিন গেলাম ওই হাবলির অফিস বন্ধ করতো, হাবলি আবার দু সপ্তাহ অফিস করেনি, একটু অফিসটা খুলে দিয়ে আসিস তোরা, ঠিক আছে? তাই হাবলি এখন গাড়িতে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর কেঁদে বেড়াচ্ছে আর কান্না করে বেড়াচ্ছে আর খালি বলছে আমার নামে এত কেস এত কেস। আরে তোকে, তোর জন্যই তো এত বেঙ্গলি ব্লগ বাই সোমা, আমার টিম, সব আমার টিম, ঠিক আছে? থ্যাংক মরকর। তুই দক্ষিণেশ্বরে মিট আপ করতে গেছিলি না, তোর উদ্দেশ্যটা ছিল একজনকে নাঙ্গা পুঙ্গা করবে। আর আমার এই মেয়েরা দেখ কিরকম ভাবে লড়াই দিচ্ছে, দেখ ময়দানে, দেখ কদিনের মধ্যে এসে টিম করা, কদিন এসে ওয়াইটিতে দাদাগিরি করা। সবাই কি করে বল? করে না, না একদম বয়দা লিঙ্ক লিখছে, দেখ দেখছিস তো, এক একটা তো ধানি লঙ্কা, বুঝছিস? দেখ একটা কথা বলি, দেখ মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি, তোরা গাদিকে বলছি, গাদি মন দিয়ে শুনবি। মানুষ কেসকে ভয় পায়, এটা তুই জানিস, তুইও জানতিস, মরকটও জানতো। কেসকে ভয় পায়, কেন ভয় পায়? তোরা কি খুব অন্যায় করেছিস? তোরা জানিস মুখে বলা কথা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচের ধাজিয়া উড়িয়ে দিয়ে কন্ট্রোভার্সির নামে তৃণাঙ্কুর সাহা, উত্তর দিয়ে দেবো, এটারও উত্তর দেবো, দারুণ প্রশ্ন, লাগবেন কিন্তু। ম্যাডাম, টিনা যে ফেক কেস করে হ্যারাসমেন্ট করলো, তার জন্য কি কোনো পানিশমেন্ট হবে না? তৃণাঙ্কুর, নিচে লেখা রয়েছে, টিনা যে ফেক কেস করে হ্যারাসমেন্ট করে, নিচেই, তার নিচেই রয়েছে কিন্তু। তার আগে এটা বলে নি, নাহলে অন্য কথা খেয়েই হারিয়ে যাবে। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। দেখ বাবলি, তোকে বলিনি আমার পায়ে ধরতে, কিন্তু তুই অফিস চালাতে গেলে যাদের যাদের টাকা নিয়েছিস সেগুলো ফেরত দিবি। যাদের যাদের টাকা নিয়েছিস, দিয়ে কাজ করিসনি, তাদেরকে রাতের পর রাত ভয় দেখিয়েছিস, না ওই যে একের পর এক কেস খাচ্ছিস আর ঘুরে বেড়াচ্ছিস, ওটা হবে। কি বলছিস? এটা 12 বছরে আমার 12টা কেসও হয়েছিল না। এই 4-5 মাস, এই 4-5 মাসে কত যে মিথ্যে কেস খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে ছোট্ট যে তোরা কর, তুই যাকে নিয়ে লড়বি আমার হাতে তৈরি, আমি এদের ক্ষতি চাই না কখনো। কিন্তু এরা যখন পাল্টা ক্ষতি চায়, তখন আমাকে হালকা ফুলকা হয়েও না তাদেরকে একটু কানমলা দিতে হয়, কিন্তু কখনোই তার ক্ষতি চাই না, ঠিক আছে? এটা হচ্ছে একটা গুরুর নিয়ম। সেদিন আমার সাথে কোর্টে দেখা হয়েছিল, 10 মিনিট কথা হয়েছে। আমি বললাম আগে মাকে, গুরু মাকে হারাবি, তারপর। এটা হচ্ছে শিক্ষা। আমি চাই তার সংগঠন নষ্ট হোক বা অন্য কারোর সংগঠন নষ্ট হোক, এটা আমি কখনো করি না। এরকম বহু সংগঠন কাজ করে, এবং সেই সমস্ত দাদারা তারা গোপনে আমার সাথে যোগাযোগ রেখে কাজ করে। এই কাজ আমি করে চলেছি, টানা করে চলেছি। কিন্তু তুই কি বললি আজকে? কেস কেস, মন্দিরাও বলে দিয়েছে যে আমি কেস করবো না। আর কে মন্দিরা? কে মন্দিরা? তোদের চোখে ইউটিউবার বিরাট কিছু ব্যাপার আছে, ইউটিউবে রোজগার আর 1-1.5 বছর পর বন্ধ হয়ে যাবে, একটু ওয়েট কর। ওই যে ইউটিউবে রোজগার দেখিয়ে তোরা নাকি বলছিস না, ওই কোনো গামলা ফোগলা সব নাকি সব বিশাল বড় লোক হয়ে যাবে, আর 1 বছর পর এটাও থাকবে না, তখন আবার অন্য সাইটে যাবি, অন্য সাইটে গিয়ে রোজগার করবি, সেটাও বন্ধ হবে। এই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো আস্তে 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 ইন্ডিয়া গভর্নমেন্ট তার নিজের সব জিনিস তৈরি করে তার মধ্যে কন্ট্রোল পাওয়ার নিয়ে আসবে। কোথায় যাবে তোদের রোজগার? রুকো যারা, তোরা সাবার করো। তোর নামে যা কেস আছে আর মর্কটের নামে যা কেস আছে, এই দিয়ে যদি কেস করানো হয়, কলকাতা হাইকোর্টে হতে চলেছে, ঠিক আছে? সেখানে তোদের চ্যানেল থাকবে না। তাই কি কঠিন স্টেপ নিতে পারি আমি, তোদের আইডিয়া নেই, তাই তোরা করে যাচ্ছিস এখনো। মানুষকে আইনের ভয় দেখাচ্ছিস আজকে, আজকে মানুষকে আইনের ভয় দেখাচ্ছিস। এই আইনের ভয়টা তোদেরকে প্রথম দিন থেকে দেখাচ্ছিলাম। কি বললি? মন্দিরা নাকি বলে দিয়েছে আমার মেয়ে নিয়ে, বাচ্চাদের নিয়ে কেস করবো না। হ্যাঁ, আমায় বলেছিল। চাইল্ড কমিশনে তারা চিঠিও পাঠিয়েছিল। পরবর্তী দিনে আমায় বলেছিল দিদি কোনোভাবেই না, বাচ্চাটা নিয়ে যদি কোনো মেডিকেল রিপোর্ট দেখতে চায় দেখতে চায়। আমি বললাম মন্দিরা তুমি নিজের মুখে বলেছো যে আমার বাচ্চাটার অসুবিধা হচ্ছে এবং তার স্কুলে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? বাচ্চাটা স্কুলে অসুবিধা হচ্ছে, লোকজন জানতে পারছে, নোংরা কথা বলছে বাচ্চাটাকে নিয়ে, তুমি তোমার নিজের ভিডিওতে বলেছো। এবং বারবার আমি ওকে বুঝিয়েছিলাম যে তোমার উপর এফেক্ট মানে তোমার বাচ্চাটার উপর এফেক্ট পড়া, কারণ তুমি নিজে ভালো না থাকলে তোমার বাচ্চাটা ভালো থাকবে না। তাই চাইল্ড কমিশনকে জানিয়েছিলাম। চাইল্ড কমিশনকে জানিয়েই তোর নামে পক্সো একটা মামলা করতে চেয়েছিলাম। হ্যাঁ চেয়েছিলাম, চাইলে এখনো করতে পারি, শুধু মন্দিরাকে দিয়ে নয়, কিষানুর বাবাকে দিয়েই পারি।
ঠিক আছে? তার বাবা নাকি তাকে দরজা লাগিয়ে তাকে মারধর করে, অত্যাচার করে, তাকে খেতে দেয় না। শুধু তোর নামে নয়, আরো অনেকের নামে পারি। কারণ পরের বাচ্চা, তার বাবার দায়িত্ব, তার বাবার দায়িত্ব যেমন তার কাছে কাস্টাডিতে আছে, তার মায়ের কাস্টাডিতেও নেই। সুতরাং বাবার কাস্টাডিটা নষ্ট করার জন্য একটা কোর্ট আদালত বসিয়ে বাচ্চাটাকে মেলাইন করে, তার বাবা বাচ্চা দেখাবে না, তার মা দেখাবে, তার বাবা দেখাবে, সেটা তার ব্যাপার। তোরা কাকে বেচতে বসছিস? হ্যাঁ, তোরা কাকে বেচতে বসছিস? এবার আসি মন্দিরা কেসটার জন্য না, ওই যে তুই চারিদিকে দৌড়ে বেড়াচ্ছিস, মন্দিরা বুঝতে পারিনি আইনের হাত ধরেই আইনকে প্রতিস্থাপিত করতে হয়েছে। ঠিক যেমন একটা ঘটনা তোদেরকে বলি, ঠিক আছে, আজকেই বলছি, যেটা বলছিলাম 28 তারিখ নিয়েও বলবো, একটু ধৈর্য, একটু ধৈর্য, একটু ধৈর্য, একটু ধৈর্য রাখো। এই ওয়াইটিতে এসে কাজ করতে করতে এসে বুঝলাম যে দেখো, বিচার পাওয়াটা অনেক দেরিতে হয়, কিন্তু বিচারের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য একাগ্রতা দরকার। অর্থাৎ লড়াইয়ের তীব্র টিকে থাকাটার নামই হচ্ছে, লড়াইয়ের এই তীব্র লড়াইয়ের টিকে থেকে প্রত্যেকটা পদক্ষেপে জয় করে আনাটা খুব চাপের। তার জন্য মানুষকে প্রত্যেকটা পদক্ষেপটা সঠিক ফেলতে হয়। এই যেমন ঘোড়ামুখী তুই আজ থেকে নিলি, মানে গাদি গাদি, ঘোড়ামুখী নয়, সরি, গাদি 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 গাধি, যাকে আমরা লড়াইয়ের ময়দানে নামাই, আমার সৈনিকদের, তারা অন্তরালে থেকেই নিজেদের প্রচার না নিয়ে যে কঠিন কঠোর লড়াই করে, তাদেরকে এসে ওয়াইটিতে চিল্লাতে হয় না আমি কি কাজ করছি, আমি এটা পারি বা আমি এটা জানি। আজকে যখন আমি তোদেরকে শিখিয়ে যাচ্ছি আইনের হাত ধর, আর তোরা যখন আইনের হাত ধরছিস, তখন আইনটা ভাঙবি কম, আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনবি। কারণ আজকে আইনের প্রতি আস্থা না থাকার জন্যই দিকে দিকে অরাজকতা বেড়ে গেছে পশ্চিমবাংলায়। অরাজকতার নামে ক্ষমতার জাহির, আর এই ক্ষমতার জাহির আস্ফালন দেখলাম রানাঘাটে। এক ভদ্রলোক তার পরিবারের সবাইকে ডিপ্রাইভ করে তার জমি, তার ভাইয়ের জমি থেকে 50 স্কয়ার ডেসিমেল কেটে নিজের নামে ডিডটা তৈরি করেছিল। লড়াইয়ে যারা নামতে চাইছিল তারা ভয়ে আড়ালে লুকিয়েছিল, তারা সামনে আসতে চাইছিল না। লড়তে গেলেই তাকে বলছিল রানাঘাট পুলিশ স্টেশন দিয়ে কেস দিয়ে দেবো, তো চাকরিটা খেয়ে নেবো, আমাদের পাশে বিরাট সরকার আছে। এরকম লড়াই, ছোট ছোট লড়াই, যেখানেই দেখি না সরকারের ভয় দেখায়, নেতাদের ভয় দেখায়, মন্ত্রীদের ভয় দেখায়, সেখানেই আমি লড়তে পছন্দ করি, সেই সেই এলাকায় ঢুকতে পছন্দ করি, সেই সেই কাজ করতে ভালোবাসি, কারণ এটাই আমার কাজ। সেই সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধেই লড়তে পছন্দ করি যারা দাদাগিরি করে। হ্যাঁ, মানবাধিকার কর্মীর কাজটাই তাই। তুই যতই আমার নামে কেস কর, যতই আমার নামে নোংরা কথা বলার চেষ্টা কর, একদিন না একদিন সবকিছু পিছনে ফেলে যে কঠিন লড়াইয়ের পাশে আছি, সেই লড়াইটাকে থেকে উত্তীর্ণ হবো, জিতবো, জয় করে ছিনিয়ে নিয়ে আসবো। মাঝখানে যারা সরে গেছে তারা নিজেরা, কি বলবো, হাসির কথা আর কি বলবো বলে লাভ নেই, তারা একটুখানি আমার সঙ্গ পাবার জন্য পাগলের মতো করে, যাদেরকে আমি ছেড়ে দিয়েছি তারা আমার সঙ্গ পাবার জন্য পাগলের মতো করে, কিন্তু তাদেরকে আর নিইনি। কারণ বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভেঙে গেলে এই ওয়াইটিতে নেই, কেউ কারোর প্রতি কোনো বিশ্বাস নেই। কেন নেই? কারণ তোরা প্রত্যেকে এটাকে কন্টেন্ট ভেবে নিয়েছিস, খাদ্যবস্তু, আর ছিঁড়ে নিকড়ে খাচ্ছিস সবাই সবাইকে। তাই আজকে একটা বাস্তব কথা বলতে এলাম, কেউ বিশ্বাস করুন আর না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। ঘনা থেকে তারাবার পিছনে গামলা ল্যাটাকে, তার পিছনে যে হাত আছে সেটা আমারই। কারণ ওই যে ল্যাটা যাকে বলছেন আপনারা, তার বাবাকে মাকে হাসনাবাদ থানায় ডাক করিয়ে প্রথম থেকেই পিছনে হাত দিয়ে পড়েছিলাম আমি, তার জন্য তাদেরকে ঘনা থেকে তার বাবা মারা বার করে দিয়েছে। আর একটা কথা, কোনো বাজে কথা বলিনি, একটা মেয়ে যদি এতটাই ডেসপারেট হয়, এক টানা মিথ্যা মামলা দিয়ে যায় তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, তাদেরকেও বলছি, যে মেয়েরা আইন নিয়ে ছেলে খেলা করে তাদের প্রতিও মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। তার কারণ হচ্ছে অসহায় নারী, এই কথাটা আর বলতে পারবো না আমরা। কদিন আছে, এই এই তো কাজ করতে হচ্ছে, সেই তো ঘর মুছতে হচ্ছে, সেই রান্না করতে হচ্ছে। নারীদের কাজ, নারীদেরকে সেখানেই শোভা পায়। অন্তত নিজের জায়গাটা, নিজের এস্টাবলিশমেন্টটা, নিজের পায়ে দাঁড়ানোটা, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলার জন্যই কিন্তু আমি একদিন এসেছিলাম। সেটা কিন্তু নিজেকে তুলে ধরতে হয়, মেলে ধরতে হয়। হ্যাঁ, লড়াই করুক, চলুক লড়াই, কিন্তু নিজের অস্তিত্ব একটা নারী হিসাবে তার মধ্যে যে মাতৃত্ব বোধ, তার মধ্যে যে সততা, সত্যতা সবকিছু থাকবে, সেটাও রাখতে হবে। সেটাকে লুকিয়ে রাখলে চলবে না, সেটাকে গোপনে আড়াল করলে চলবে না। প্রত্যেকটা মেয়েই অন্তত জীবনে একটা জিনিসের প্রতি দুর্বল, সেটা হচ্ছে তার সন্তান। আর তার সন্তানের দুর্বলতার জায়গা নিয়ে যদি কেউ কন্টেন্ট হিসাবে সেটাকে নিয়ে দীর্ঘদিন ওয়াইটিতে এসে ছেলে খেলামি চলে আর একের পর এক মিথ্যা মামলা করে, তাহলে সেই মেয়েটার পাশ থেকেও কিন্তু বহু মানুষ সরে যাবে একদিন না একদিন। অলরেডি ভিউজ পড়ে গেছে, বেশি দিন থাকবে না এই ওয়াইটিতে। নিজের ক্যাপাবিলিটিস আর কোয়ালিটিস ছাড়া কোনো মানুষ দীর্ঘদিন ধরে তাকে দেখবে না, সহ্য করবে না। আপনারা আমাকেও করবেন না, আমি বলছি, আজকে বলে যাচ্ছি আমার কথাগুলো। আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না, না লাগারই কথা। কেন? তার কারণ হচ্ছে
আইনের পাঠ পড়ানো এত কি সহজ জিনিস? তাহলে তো সবাই আইনের ওপর দীর্ঘদিন ধরে আইন নিয়ে ছেলে খেলা করতে পারতো না। হ্যাঁ, আজকে বলছি, भगवान के घर में देर नहीं अंधेर नहीं, अंधेर भगवान के घर में देर है लेकिन अंधेर नहीं होता है। देखो गाधी आ गई ना ऊट पहाड़ के नीचे। मेरे पास आने के लिए तुमको नहीं बोला था, तुम मेरे पास आने के लिए लिखा था ना कि আপনার ছেলেমেয়েরাই আমাকে আপনার দলে আসতে দেবে না, আপনার ছেলেমেয়েরাই আপনাকে আমার দলে আসতে দেবে না, তাই না? তোর কোনো উত্তর পাসনি কিন্তু। কেন দিনি? কোন ক্রিমিনালদের, দাগি আসামিদের আমি উত্তর দিই না। দাগি আসামিদের ঠিক করার চেষ্টা করি, দাগি আসামিদের বোঝাবার চেষ্টা করি सुधर जा वरना सुधर देंगे। पहला दिन वही बात बोला था, आज भी वही बात बोल रहा है। দেখ মুখের কথা এমন, আমি এক টানা বলে যাব। আমার ভাষার মধ্যে, প্রত্যেকটা ভাষার মধ্যে লালিত্য থাকবে, গরিমা থাকবে, অন্তত এমন কিছু থাকবে না যে আরেকজনকে মৃত্যুর মুখে ঠেলে দিবি তোরা। কত লোককে মৃত্যুর পথে ঠেলেছিস, কত লোককে এমন ভাবে অপমান করেছিস যারা নিতে পারেনি রাতের পর রাত। আমার কাজটা দেখার পরেও আনদেখা করে যাচ্ছিস, বুঝতে পারছিস না যে সত্যি এই মেয়েটা কাজ করে কি করে না। এখনো পর্যন্ত বুঝতে পারলি না ভাঙাটিনের বাবা 200টা ভিডিও কি করে চলে গেল। এখনো পর্যন্ত বুঝতে পারছিস না ভাঙাটিনের বাবা কেন এখনো পর্যন্ত তার ডিউটি আওয়ার্সে ভিডিও বানাতে পারছে না, কেন ভাঙাটিনের বাবা তার কলিগসদেরকে দেখাতে পারছে না খুব বেশি করে, কেন বুঝতে পারছিস না তার ডিউটি জায়গাও চেঞ্জ হয়ে গেছে। এখনো বুঝতে পারছিস না সাইকো কোথায় গেল, খুঁজে পাচ্ছিস না তোরা। কেন এসে ওয়াইটিতে চিৎকার করতে পারছে না একটা ডাব্লিউবিসিএস অফিসার। কেন বুঝতে পারছিস না একটা চুবেন্দু না কুবেন্দু একটা নিয়ে এসেছিলি, একটা গন্ধযুক্ত একটা, সে নাকি মানবাধিকার কর্মী, দুদিন আগে চলে এসেছিল একটা মরকই, একটা 49 টাকার জন্য এসএমএস এর জন্য চলে এসেছিল ওয়াইটিতে। কি উদ্দেশ্য নিয়ে এসেছিল? ইডিয়েট। এখন বেঁচে আসিস তোরা দুজন আর একটা হিড়িম্বা 3, দুখেন 4, গাবলি 5, এখনো গোনা বাকি আছে। আর বক পিছনে আছিস, সামনে আয়, তোকে তো খুঁজছি, কেসে ঢোকাতে পারছি না। হরিদেবপুর থানাকে একটু দেখুন, খুব করাপ্টেড, ওখানে দুটো এফআইআর হয়েছে। আচ্ছা, তার মানে দিদি তোমার ছেলেমেয়েরা জানে ঘোড়া কতটা ক্রিমিনাল, তাই ওরা তোমার কাছ থেকে পর্যন্ত যেতে দেবে না। ইয়েস ইয়েস ইয়েস, জাস্টিস ফর সন্দীপ, ইয়েস। আজকের এই লড়াইটা এমন একটা লড়াই, সেই লড়াইয়ে একটা বাবা প্রমাণ করে দেবে, যতই কষ্ট হোক, যত বদনাম দিবি, যা খুশি করবি কর, কিন্তু এটা প্রমাণ করে দেবে যে 1 বছর পর চলে যাবার পর হঠাৎ করে মায়ের এখন কন্টেন্ট বানাবার জন্য, যেভাবেই হোক ছেলেকে কেড়ে নিয়ে আসার জন্য, যখন যেটা ঘনা থেকে তাড়ানোর পিছনে কার হাত রে, আমাকে গাল দিচ্ছিলি কেন বলবি? হ্যাঁ কিরে লেটা ইডিয়েট, মদ খেয়ে রাত্রে অন্ধকারায় ক্যামেরা অফ করে আমায় গালি দিচ্ছিলি না? তোর বাবা মাকে কেমন ডেকেছিলাম থানায়, আবার ডাক করাবো, আবার ডাক করাবো, বাড়াসনি, আমিও বাড়াবো নি, বুঝেছিস? লাইক করো লাইক করো লাইক করো। এই কথাগুলো বলবো, পিটিশন গুলো, থানা কি বলেছে, থানা কি রিপোর্ট পাঠিয়েছে, পিটিশন গুলো দেখাবো, দেখালে নিজেদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। খুব গায়ে গতরে লাগছে না? ওই আর একটা নাকি সেই ইয়ে আছে, লাগুক না, গায়ে গতরে লাগুক, ভালো থাকুক, একা আছি একা আছি একা আছি বলার জন্য লোক থাকুক, কোনো দরকার নেই, কিচ্ছু যায় আসে জানা সন্দীপের, কিচ্ছু ম্যাটার করে না সন্দীপের। সন্দীপের এখন একটাই ম্যাটার করে, বাচ্চাটাকে ভালো রাখতে হবে। আরেকটা কথা, আরেকটা কথা বারবার বলবো, কোনো ভয় নেই। কিভাবে সাগরিকা, আমি একদিন এটা নিয়ে বলবো কার বিরুদ্ধে কটা এফআইআর হয়েছে, কি কি হয়েছে। একদিন বলেছি, ঘোড়াটা বলেছি, মরকটটা বলা হয়নি, সেগুলো বলবো। প্রচুর এফআইআর হচ্ছে, চারিদিকে চলছে, এটাই বলছিলাম, এটাই বলছিলাম। কিছুক্ষণ আগে একটা কথা তুলছিলাম, খুব ভালো পয়েন্টে আবার ঘুরিয়ে দিলেন আমাকে আমার কথার মধ্যে দিয়ে। সত্যি তো মানুষকে, হ্যাঁ, এমন কিছু মুখ থেকে ফ্রিডম অফ স্পিচ আছে যেটাতে বারবার আপনি ডিফামেশনের কেস করবেন আর কোর্টকে ফিস দিয়ে দিয়ে বারবার কেস চালাবেন, এতে করে তো কিছু হবে না, কিচ্ছু হবে না, তাই না? তাই পদ্ধতিটা এই পথেই নিয়েছিলাম। ঠিক যেমন 420 চিটিংবাজি মামলা, বারবার করবেন, বারবার চিটিংবাজি করেছেন, দেখবেন চাকরি দেওয়ার নাম করে, এনার নাম করে, ওদের নাম করে টাকা তুলেছে বাজার থেকে মানুষ, শেষে সিবিআই ইডি হবে, এদের বিরুদ্ধে তো আর সিবিআই হবে না। তাই কি করতে হবে, চারি জায়গায় কেস দিয়ে আটকাতে হবে, হ্যারাসমেন্ট করতে হবে, আইনের ভয় দেখাতে হবে, এবং আইনের সাথে লড়াই করতে করতে এরা একদিন বুঝে যাবে যে সত্যি আমি অন্যায় করেছি, সত্যি আমি অন্যায় করেছি। তাই যাকে তাকে যখন তখন পতিতা, তোর মেয়ের এই দেখা গেছে, তোর মেয়ে এই, তোর মেয়ে নোংরা, এই সমাসীমা ধরিত্রী ল্যাম্প পোস্টে দাঁড়ানো নোংরা, বেশ যা খুশি ভাষা নিয়ে জানা, যদিও প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধে অনেক কথা বলেছে। আমি বলছি না যে সমাজসীমা ধরিত্রী বলেনি, ওরাও পাল্টা প্রতিরোধ করেছে, পাল্টা প্রতিরোধ করেছে, ঠিক আছে? প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধে বলেছেন, প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে অনেক কিছু করেছেন। এবার তো সময় হয়েছে হাত মেলান, ভালো পথে চলুন, একসাথে কথা বলুন, ভালো কিছু দেখান, কন্ট্রোভার্সি হোক না, কত রকম, কত সিনেমা আর্টিস্ট রয়েছে, ক্রিয়েটার রয়েছে, কত রয়েছে, বড় বড় রোস্টার রয়েছে, তাদেরকে নিয়ে করুন না। রবি প্রিয়াঙ্কা ইয়ে, তাই পাশে না থাকলে সাহায্য ছিল না। দিদি তুমি ছিলে তাই, রবি প্রিয়াঙ্কা তুমি ঢোকো, এইন করতে পারছো, আমি তার লিঙ্কটা দিচ্ছি তোমায়, তুমি এসো। তোমাদেরকে যেভাবে ভয় দেখানো হয়েছিল, আইনের বেড়াজাল দিয়ে আটকে দেওয়া হয়েছিল, সেটা বলো। 7 বছরের সমস্যা, রবি প্রিয়াঙ্কা ওরাও কিন্তু প্রচন্ড ভাবে আপসেট হয়ে গেছিল এই পশ্চিমবাংলার আইন সম্বন্ধে নিয়ে। মেয়েটি ত্রিপুরার মেয়ে, এই আসামের মেয়ে, মেয়েটি আসামের মেয়ে,
প্রচন্ড লড়াকু, দুটো বাচ্চাকে মানুষ করে, এসে এখানকার কালচার দেখে মানে অবাক হয়ে গেছিল। সে একটা সামাজিক মানে গান নাচ জানা একটা সুন্দর সুন্দর পরিবেশ থেকে উঠে আসা মেয়ে, সেখানকার কালচার দেখে এসে অবাক। এইভাবে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কুঁকড়ে দেওয়া হয়েছিল টানা 2017 থেকে যে লড়াইটা করছিল, মুখ লুকিয়ে লুকিয়ে আড়ালে কেঁদে 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 কেঁদে, মানে একদম। সঙ্গীতা চক্রবর্তী ইয়ার তো কিসি কা ডাল নেই হ্যাঁ। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে আলাদা একটা কালকে ভিডিও আসবে, সেটা আমি করার চেষ্টা করছি ভিডিও নিয়ে। তবে অনেক কথা বলতে পারবো না এখানে। অনেকে প্রশ্ন করছেন বাংলাদেশ থেকে এত লিখছেন আমাকে, আমি কিচ্ছু বলতে পারবো না প্লিজ। বাংলাদেশ নিয়ে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি এখন এখানে, রবি প্রিয়াঙ্কার ভিডিও দেখবেন, আমাকে নিয়েও করেছে ওরা একটা ভিডিও, আমি ওদের বাড়ি গিয়েছিলাম, আমি বলেছিলাম থানাতে বসে করলেই যেটা মিটে যেত, যদিও সেটা আইনের হাত ধরেই করেছি, কিন্তু এটা ভাববেন না প্রফেশনাল চার্জ নিইনি, ডেফিনেটলি চার্জ নিয়েছি, ঠিক আছে, প্রফেশনাল চার্জ নিয়ে কাজ কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে, এটা আমার কাজ। কিন্তু একটা কথা বলি, প্রফেশনালিজম সব ক্ষেত্রে হয় না, মানবাধিকারের ক্ষেত্রে গরিব মানুষের জন্য আমরা কোনো প্রফেশনালিজম রাখি না, তাদের জন্য যা যা করণীয় সেই কাজটাই করে আসি, ঠিক আছে, সেই কাজটাই করে আসি, এটাই আমাদের কাজ। কিন্তু একটা কথা বলি, বুঝলি কাবলি, হ্যাঁ বাংলাদেশে অন্যায় হচ্ছে, একদম অন্যায় হচ্ছে, একদম অন্যায় হচ্ছে। যাই হোক, এই বিষয়টা আজকে বাংলাদেশ বলাবো না, এখানের সাথে বাংলাদেশের কোনো কিছু বলাবো না। আগে আমার কথা, মানে একটা পুরুষ দিনের পর দিন অন্য বাড়ির মেয়ে বউদের সোশ্যাল মিডিয়ায় ছোট করছে কেন? একদম একদম আপনারা প্রতিবাদ করুন। আপনারা প্রতিবাদ করেননি, তাই আমি প্রতিবাদ করেছি, আর আমি প্রতিবাদ করার জন্য আজকে সেই পুরুষটা বলছে, ও কি গালিবাজের চ্যানেল এসে গেছে বাবা, কি গালিবাজরা সব এসে গেছে, আর সঞ্জুর বাণী থেকে মুখ লুকিয়ে লুকিয়ে নোংরা নোংরা গালি, ওরে বাবা রে বাবা, ওরে বাবা, নেওয়া যায় না। উফ, কে গালি দেয়নি এখানে? কাকে আমি বারণ করি বলুন তো? কিন্তু গালি দেওয়াটা আমার কোনো কথা নয়, গালির জায়গাটা নিয়ে আমি কোনো কথা বলিনি, কিন্তু তার মধ্যে থেকে, তার মধ্যে থেকে যে অন্যায়গুলো হয়েছে, যে অন্যায়গুলো হয়েছে সেগুলো নিয়ে প্রতিবাদ করেছি। যাই হোক, 1 ঘন্টা টানা বললাম, এবার আরো কিছু কথা বলবো যাবার আগে, তাই বললাম হ্যারাসমেন্টটা আমি জয়েন করতে পারছি না, কি করে জয়েন করব বলতেও লজ্জা লাগছে। আচ্ছা তুমি লিংকে ক্লিক করবে, লিংকে ক্লিক করার পর, আচ্ছা তোমার আমি আমি তোমার ইয়েতে নিচ্ছি, ভিডিও ভিডিও কলে নিচ্ছি। আরে আমি পারছি না। বলো, ও, বলো। আমি পারছি না লাইভে জয়েন করতে। আচ্ছা এটা বলো, তোমার বক্তব্য বলো। তো তুমি কিছু প্রশ্ন করো, আমি কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। আচ্ছা একটু তোমার, সাজিয়ে গুছিয়ে বল। আচ্ছা তোমাকে সাজিয়ে গুছিয়ে বলতে হবে না, তুমি শুধু এটুকু বলো, তুমি তোমার অধিকারটা বুঝে পেয়েছো? তুমি তোমার অধিকার ফিরে হ্যাঁ, পেয়েছো? একদম তুমি ছিলে তাই। আচ্ছা, ডব ডব। আর পার্টি আমরা কবে পাচ্ছি? আমরা তোমার বাড়িতে পার্টি কবে পাচ্ছি? দাঁড়াও, দাদার বিয়েটা হোক, একটু আসি, একটু টেনশনে আছি, আর দুর্গাপুর থেকে একটু কলকাতায় শিফট হই, ওকে, তারপর ঠিক আছে চলো। আজকে কালকে পুরো কাজটা হয়ে গেল, এফিডেভিটে যে কাজটা পেন্ডিং ছিল, তারপর হচ্ছে বললো 1 সপ্তাহ পরে গিয়ে নিয়ে আসতে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা খুশি তো? পুচকিটা দেখি, পুচকিটা দেখি এবার। বলি বলি, ছোট ধামাকা, ছোটা ধামাকা, নমস্তে নমস্তে বেটা, নমস্তে। রবি কোথায়? রবি কোথায়? ডিউটি বেরিয়ে গেল, আজকে ফায়ারিং ছিল ওদের ইয়েতে মাইথন ড্যামে, ওকে। ফায়ারিং ছিল তো সেখান থেকে আসলো বিকেলে, তারপর আবার এখন একটু আগে বেরিয়ে গেল ডিউটিতে। আচ্ছা তোমার, আমি যে কাজটা করেছি সেটা আইনের হাত ধরে করেছি না আইন ছাড়া করেছি? একদম 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 পুরোপুরি, ওই জন্যই তো হয়েছে, ব্যাস, আইন ছাড়া হতোই না। ঠিক। ঠিক আছে, আইনের হাত ধরেই হয়েছে তাই তো? একদম একদম পুরোপুরি, না হলে হতো না, না হলে আইনের হাত না ধরলে তো আমি হতে পারতাম, তাহলে আমি কেন পারলাম না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, চলো, লাভ ইউ বেটা, লাভ ইউ। নমস্কার নমস্কার। তাই বুঝলি মন্দিরা, কিছু মারপ্যাচ আমাদেরকে কাজে লাগাতে হয়, বুঝলি, কিছু মারপ্যাচ আমাদেরকে কাজে লাগাতে হয়, যার জন্যই তুই আজকে সোমনাথের একটা জায়গা দেখলাম, অ্যাটলিস্ট সোমনাথের মধ্যে স্ট্যান্ড আছে, মানে অ্যাটলিস্ট একটা স্ট্রং মেন্টালিটি বা পার্সোনালিটি আছে, যার জন্য তোদের সংসারটা সুখের হবে এবং ভবিষ্যৎটা ভালো হবে। একদিন না একদিন বুঝতে পারবি তো সোনা দীপ ভাই না তার দাদা ভাই, তারা যে পথে বলেছে তুই সে পথে হেঁটে, তার আগে যে পরিস্থিতিটা তৈরি করেছিলাম, একটা চাপ, সেটা আইনেরই চাপ, সেই চাপটা তৈরি করতে হয়। তোর মনে হবে কোথাও সামহাও যে আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম। আজকে তোকে যে ড্যাশ 12 ড্যাশ, তুই অমুক, তুই 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 তো একটা বাচ্চার মা, তাকে নিয়ে সংসার করছিস, তোর বাচ্চাটারও ভবিষ্যৎ ভালো চিন্তা ভাবনা করার জন্য যা যা করণীয় ছিল তোদেরই হাত থেকে নেওয়া পিটিশন নেওয়ার পরেই আমি কাজটা শুরু করেছি। তাই আমি তোকে জোর করে, মমতা ভট্টাচার্য ও রবি প্রিয়াঙ্কা খুব কাছের আছে, তো তাদেরই হাত ধরে বিচারটা হতো না, আর এত তাড়াতাড়ি বিচার তুই কোর্টে পেতিস না। আমি যেটা করেছি সেটা তোদের কথা ভেবে করেছি, একটু স্ট্রং স্টেপ নিয়ে নিয়েছি, একটা স্ট্রং একটা স্টেপ নিতে হয় তাই নিয়েছিলাম। তোর বুঝতে একটু সময় লেগেছে, পরবর্তী দিনে তুই সেটাকে নিয়ে অবমাননা করছিস, লজ্জা করছে না? লজ্জা করছে না বল?
দুবার রানাঘাট গেছি তোর জন্য, তাই না? বল, আজকে তখন কি বলছিলি থাকতে পারছি না, কাঁদছিলি, যে কষ্টগুলো পাচ্ছিলি, একটা সময় পর তো সেটা বন্ধ হয়েছে। এনি হাউ এনি কস্ট, যেভাবেই হোক না কেন, পুলিশ হোক, কারণ একের পর এক পিটিশন গুলো আমারই গেছে, তো এক টানা করেছি। আমি জানি সোমনাথ যথেষ্ট ভালো ছেলে। সোমনাথের মুখের দিকে তাকিয়ে লাস্টের দিন একটাই কথা বলেছিলাম, কোনোদিন তোদের ক্ষতি চাইবো না, কারণ তোরা এগিয়ে যা, বড় হ, এই আশীর্বাদ আমি তোদের করছি। তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস, কিন্তু যে পথে হাঁটছিস, এতে করে পাবলিক বেশি দিন খাবে না। তুই যে ব্যবসার পথে গেছিস, ডেফিনেটলি অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশন, তোরা বড় হ, ব্যবসা কর। কারণ ইউটিউবে রোজগারটা ওই আলাদা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে, ওই দুটো ঘর মোছা আর একই রান্নার খাওয়া দেখিয়ে, ডেলি ব্লগ দেখিয়ে পাবলিক খাবে না। ঠিক যেমনটা ব্যাঙ্গালোরে বসে সন্দীপদের ক্ষতি করার জন্য কোনো এক শয়তান ঘরশত্রু বিভীষণরা দীর্ঘদিন ধরে করে গেছে এবং করে চলেছে, কিচ্ছু করতে পারবে না।